বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শারমিন আক্তার, প্রবাসক ইতিহাস, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ থেকে আয়োজিত। আজকে আমি তোমাদের মাঝে বরাবরের মধ্যে আবার আজকে আমি ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের ক্লাস নেব অনার্স প্রথম বর্ষে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এই সাবজেক্টের উপরে আজকে তোমাদের আমি পাঠদান করব। এর আগে আমি তোমাদের কি পড়িয়েছিলাম সবার তো মনে আছে? হ্যাঁ, এর আগে আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় সংক্ষিপ্ত কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। সংক্ষিপ্ত মানে এক কথায় উত্তর নিয়ে আলোচনা করেছি। এক কথায় উত্তরে কত নাম্বার ছিল তোমাদের ওখানে? 10 নাম্বারের উপরে আমি আলোচনা করেছিলাম। তো একে একে কিন্তু তোমাদের দেখো, তোমাদের যে রচনামূলক প্রশ্ন, প্রত্যেক প্রশ্নের মান 10 করে, সেটা নিয়ে আলোচনা করে কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। তারপর আমি তোমাদের আবার ধরেছি কি সংক্ষিপ্ত কোশ্চেন, এক কথায় উত্তর, এক কথায় উত্তর আলোচনা করে তোমাদের ষষ্ঠ অধ্যায় শেষ করে দিচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদ। ষষ্ঠ অধ্যায় হচ্ছে জাতীয়তাবাদের উপরে তোমাদের সংক্ষিপ্ত কোশ্চেন। সংক্ষিপ্ত কোশ্চেনের উপরে তোমাদের আমি আজকে আলোচনা করব। ক বিভাগ, ক বিভাগের সংক্ষিপ্ত কোশ্চেন নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। এর মধ্যে দেখো এখানে টোটাল নাম্বার কত করে? 4 করে। 4 করে নাম্বার কত পেতে হবে? 5টা কোশ্চেন থাকবে, এর মধ্যে আমাদের 20 নাম্বার পেতে হবে। তার মধ্যে দেখো ওখানে 50 নাম্বার আমি আলোচনা করে ফেলেছি বড় প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, আর সংক্ষিপ্ত এক কথায় উত্তর আলোচনা করেছি 10 নাম্বার। তাহলে 50 আর হচ্ছে 10, 60 নাম্বার কোশ্চেন কিন্তু আমি কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি এই অধ্যায় থেকে। আর এখন আমাদের মাঝে আছে কত নাম্বার? 20 নাম্বার। তাহলে এই 20 নাম্বার নিয়ে আজকে কিছু আলোচনা করা যাক। তো এখন দেখো এই সংক্ষিপ্তের মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো নিয়েই আমি তোমাদের মাঝে আলোচনা করব। আজকে এখানে তোমাদের দুটো প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এক নম্বরে হচ্ছে জাতীয়তাবাদ কি, আর সেকেন্ড যে প্রশ্নটা জাতীয়তাবাদের উপাদানগুলো কি কি। তাহলে কি এখানে দুটো কোশ্চেন কিন্তু আমরা পাচ্ছি, দুটো কোশ্চেনের উপরে কিন্তু আমরা আলোচনা করতে যাচ্ছি। তো যাই হোক, এর আগেও তো তোমাদের সিলেবাস সাজেশন সমস্ত কিছু কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, কোনটা কত নাম্বার সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। এখন কিন্তু কোনো কিছু কিন্তু অজানা নেই, সবকিছু আমাদের জানার মধ্যে। এখন যা কিছু আলোচনা করা হবে সবকিছু কিন্তু রিভিশনের মতোই কিন্তু হচ্ছে, তাই না? তো এই রিভিশন ক্লাসগুলো কিভাবে তোমাদের উপকৃত হয়, কিভাবে তোমরা লাভবান হতে পারো, সেই দিকগুলোকে লক্ষ্য রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই বিষয়গুলো তোমাদের কিন্তু জানতে হবে। তোমাদের কিন্তু এই সাবজেক্টে 100 নম্বরের উপরে পরীক্ষা, তার মধ্যে তোমাদের ইনপুটস 20 নাম্বার। 20 নাম্বার তো তোমাদের কলেজেই পরীক্ষা হয়েছে, আর হচ্ছে তোমাদের 80 নম্বরের পরীক্ষা, বোর্ড পরীক্ষা তোমাদের কি করতে হবে? অংশগ্রহণ করতে হবে 80 নম্বরের। এই 80 নম্বরের উপরে তোমরা কিভাবে 80 পেতে পারো এই দিকটা লক্ষ্য রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যে তোমাদের কিন্তু রচনামূলক প্রশ্ন শেষ করে দেওয়ার পরেও তারপরে আবার আমি তোমাদের আবার আলোচনা করি, আর রচনামূলক প্রশ্নে যা পড়া হয়েছে ওখান থেকেই তোমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে যায়, এক কথা প্রশ্ন কিন্তু হয়ে যায়।
তারপরেও আমি আবার তোমাদের আবার আলাদা আলাদা করে ভাগ ভাগ করে করে তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি যে তোমাদের জন্য কোনো রকম কোনো সমস্যা যেন না হয়। তাহলে দেখো, যে বিষয়টা এখন আমরা জানবো সেই বিষয়টা তোমরা দেখো, স্ক্রিনের দিকে একটু তাকাও। যা আমি এর আগেও কিন্তু তোমাদের এই জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই না? এখন রচনামূলক প্রশ্ন আমি তোমাদের আলোচনা করেছিলাম যে জাতীয়তাবাদ কি, জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করুন না জাতীয়তাবাদের উপাদান সম্পর্কে আলোচনা করুন, এই জিনিসগুলো রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। প্লাস আজকে আবার সংক্ষিপ্ত পরীক্ষা নিয়েও পূর্ণ আলোচনা তোমাদের আমি করছি যে জাতীয়তাবাদটা কি। দেখো, মানুষ কি? মানুষ কিন্তু সামাজিক রাজনৈতিক জীব। মানুষ কিন্তু একা কখনো বসবাস করতে পারে না। মানুষ কি? মানুষ মানুষের সঙ্গ কিন্তু চায়। মানুষ কখনো কিন্তু একা কোনো জায়গায় কিন্তু বসবাস করতে পারে না, একা চলাফেরা করতে পারে না, একা কোনো কাজকর্ম করতে পারে না, কিন্তু তারা কি তার সঙ্গ চায়। তাহলে এটা কি কিভাবে আমরা সাজাতে পারি? এভাবে কিন্তু বলতে পারি মানুষ সমাজ অথবা রাজনৈতিক জীব। তো সমাজে যে আদিকাল থেকে তখন কি করেছে, মানুষ দলবদ্ধভাবে বসবাস করে এসেছে। তো এখানে দেখো, যদিও পৃথিবীতে মানুষে দেখা যায় বাহ্যিক দিক থেকে কিন্তু সকল মানুষই কিন্তু দেখো বাহ্যিক দিক থেকে কিন্তু সমান। দেখো, আমার দুটো চোখ আছে, তোমার দুটো চোখ আছে, তো দেখো এক মানুষের সাথে এক মানুষ তুলনা করলে কিন্তু সবকিছু এক, তাই না? কেউ কিন্তু কারো ছাড়া কিন্তু অন্যরকম না। এক মানুষের সাথে এক মানুষ, একজনের দুটো চোখ আছে, আরেকজনের কিন্তু দুটো চোখ আছে, কান আছে, কান আছে, মুখ আছে, মুখ আছে, সবারই কিন্তু একই বৈশিষ্ট্যের মানুষ কিন্তু, তাই না? এখন দেখো, কিন্তু আর কিছু কিছু পার্থক্য আছে। এটা হচ্ছে এলাকা, এক এক এলাকার মানুষের কথাবার্তা, চলা চাল চলন। তো দেখা যায় যে শুরু থেকে সবকিছুই দেখা যায় অন্য এলাকা থেকে পার্থক্য। এখন দেখা যায় এক অঞ্চলের মানুষ আর এক অঞ্চলের মানুষের সাথে পার্থক্যটা থাকে কি, তাদের কিন্তু যারা বৈশিষ্ট্য কিন্তু একই থাকে, কিন্তু তাদের কথাবার্তা, তাদের যে কালচার, চলাফেরা, সমস্ত কিছু দেখা যায় এক এলাকা থেকে আরেক এলাকা কি থাকে পার্থক্য থাকে। এখন দেখো, আর এই পার্থক্য তারা কি করেছে, ভিন্নতার মূলে যে জিনিসটি কাজ করে আসছে তাই হচ্ছে জাতীয়তা। তাহলে দেখতে পেরেছো জাতীয়তাবাদটা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে। তাহলে এখন দেখো, এটা কিন্তু আমি সংক্ষিপ্ত আলোচনা করছি, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এভাবে আসতে পারে। তারপর দেখো, কেননা একমাত্র জাতীয়তাবাদ হচ্ছে জনগণের ঐক্যবদ্ধতার ভিত্তি। তারপর দেখো, জাতীয়তাবাদ হতে পারে আঞ্চলিক ও রাষ্ট্রীয়, আঞ্চলিক হতে পারে ও রাষ্ট্রীয় হতে পারে। এই বাংলাদেশের রাষ্ট্রের জন্মের পেছনে যে জাতীয়তাবাদ কাজ করেছে তা হচ্ছে ভাষাগত জাতীয়তাবাদ। যে বাংলার যে রাষ্ট্রভাষার জন্মের পেছনে যে কাজ করেছে তার পেছনে হচ্ছে কি ভাষাগত জাতীয়তাবাদ। এখন দেখো, এই বাঙালির জনগণের তখন তারা কি করেছে, নিজেরা ঐক্যবদ্ধ হয়ে বাঙালি যে জাতীয়তাবাদের জন্ম দেয় এবং বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এই জাতীয়তাবাদ বিকাশ লাভ করেছে। তাহলে এই ঐক্যবদ্ধ হয়ে এই বাঙালি এই জাতীয়তাবাদের জন্ম দিয়েছে। মানুষকে একাকি পেয়েছে, একা কিন্তু জাতীয়তাবাদের জন্ম দিতে পারে। মানুষের একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে করেছে, জাতীয়তাবাদের লাভ করেছে। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে আমরা জেনেছি। এখন দেখো, একটা বিষয়ে আমি তোমাদের বারবার বলছি যে এই প্রশ্নটা আমি কিন্তু রচনামূলক প্রশ্নটা কিন্তু তোমাদের আলোচনা করেছিলাম। ওই বিষয়টা আবার তোমাদের আমি মনে করে দিচ্ছি যে সংক্ষিপ্ত প্রশ্নটা তোমরা কিভাবে লিখবে। এখানে ভূমিকাটা আমি তোমাদের এবার বলে দিলাম। এখন দেখো, এই বিষয়ে যে বিভিন্ন মনীষীদের যে অভিমত, ওখানে অনেক ধরনের মনীষীরা অনেকভাবে মতামত দিয়েছে। সেই মতামত গুলো এখন আমরা দেখব।
দেখো বিভিন্ন মনীষীরা কি করেছে, বিভিন্ন ভাবে এখানে মতামত দিয়েছে। দেখো জাতীয়তাবাদের যে সুনির্দিষ্ট কোন সংজ্ঞা প্রদান করা অত্যন্ত দুর্লভ, কিন্তু বিভিন্ন মনীষীরা বিভিন্ন জাতীয়তাবাদের বিভিন্ন ভাবে সংজ্ঞা প্রদান করেছে। এর মধ্যে দেখো আছে অধ্যাপক অথবা হ্যাবসের মতে দিয়েছিল যে জাতীয়তাবাদ প্রথম এবং চূড়ান্ত ভাবে একটি মানসিক অবস্থা এবং চেতনা বিশেষ। অধ্যাপক হ্যাবস এই মতামতটা দিয়েছিল। তারপর দেখো অধ্যাপক লাস্কি কি মতামতটা দিয়েছিল এ সম্পর্কে এখন আমরা দেখবো যে অধ্যাপক যে লাস্কি এই বিষয়ে যে মতামতটা দিয়েছিল যে জাতীয়তাবাদ একটি মানসিক বিষয়। জাতীয়তাবাদ কি একটি মানসিক বিষয়। তো যে মানসিকতা একদল মানুষকে মানুষ সমাজের অপর দলে থেকে পৃথকভাবে চিহ্নিত করতে পারে, তাহলে কি একটা হচ্ছে মানসিক বিষয়, যা এই মানসিকতা এক দল থেকে মানুষকে কি করেছে, মানুষের সমাজের উপরে দল থেকে পৃথকভাবে তারা কি করেছে, চিহ্নিত করেছে। এটা হচ্ছে লাস্কের মধ্যে। তো আরো দেখা যায় যে অধ্যাপক স্লাইডার তিনি মতামত দিয়েছে, স্লাইডার মতামত দিয়েছে যে জাতীয়তাবাদ হচ্ছে, তো দেখো স্লাইডারের মধ্যে আমরা তোমাদের এই মতামতটা আমি তোমাদের বলে দিচ্ছি সে কিভাবে মতামতটা দিয়েছিল। সে মতামতটা এভাবে দিয়েছিল যে জাতীয়তাবাদ হচ্ছে ইতিহাসের এক বিশেষ স্তর, যেখানে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক চেতনার ফল। তো ইনি কিন্তু এভাবে মতামত দিয়েছে যে এটা কিন্তু রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক চেতনার চেতনার ফল। তিনি কিন্তু এভাবে মতামত দিয়েছে। তারপর দেখো এখানে আরো কিছু বিজ্ঞানী মতামত দিয়েছে, তার মধ্যে হচ্ছে কালেক্টর যে হাউস এর মতে যে মতামত দিয়েছে যে জাতীয়তাবাদ হলো জীবনত জাতীয়তার জাতীয়তাবাদ হলো জাতীয়তার দেশপ্রেম, তারপর দুটি অনাসক্ত বিষয়ে যে আবেগপূর্ণ সমন্বয়, আবেগপূর্ণ যে সমন্বয় যেটা বলা হয়। তো এইভাবে দেখা যায় এক একজনের বিজ্ঞানীরা একক ভাবে মতামত গুলো দিয়েছে, এবং কারো মতের সাথে কিন্তু কারো মতামত এক একজনে এক এক ভাবে মতামতটা দিয়েছে। তো এইভাবে যেভাবে তোমার মতামত গুলো পোষণ করেছে, এই মতামত গুলো আমরা দেখবো, আমরা তাদের ওই বিজ্ঞানীদের মতামত গুলো আমরা এইভাবে তারা লেখার চেষ্টা করবো। যখন তোমাদের থাকবে জাতীয়তাবাদ কি, প্রশ্নটা কিন্তু অনেকভাবেই তোমাদের থাকতে পারে। জাতীয়তাবাদ কি, জাতীয়তাবাদ বলতে কি বোঝো, জাতীয়তাবাদের সংজ্ঞা দাও, এবং জাতীয়তাবাদ সংক্ষেপ আলোচনা করো। তাহলে কি করতে হবে তোমাকে, এভাবে তোমাকে জাতীয়তাবাদ করতে বুঝো, এভাবে তোমাকে জাতীয়তাবাদ করতে হবে এবং জাতীয়তাবাদের সংজ্ঞাটা এভাবে দিতে হবে, দিয়ে অবশেষে তোমাকে কি করতে হবে, উপসংহারটা। এখন দেখো উপসংহারটা তুমি এভাবে বলতে পারো যে জাতীয়তাবাদ হলো স্বদেশের গৌরব ও অগৌরবকে কেন্দ্র করে সেই দেশের মানুষ ও জাতির অন্তরে যে স্বতঃস্ফূর্ত আবেগ, উল্লাস, অনুভূতি ও জাতির চেতনা ও আত্ম অভিমান ও আত্মমর্যাদা সঞ্চারিত হয়, তাই হচ্ছে সঞ্চারিত হয়, তাই হচ্ছে জাতীয়তাবাদ। তাহলে জাতীয়তাবাদের সংজ্ঞা সম্পর্কে আমরা অনেক কিছুই কিন্তু জানতে পারলাম, অনেকভাবে কিন্তু আমরা জানতে পেরেছি, অনেকভাবে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে কিভাবে তারা এই জাতীয়তাবাদের সংজ্ঞা দিয়েছে এবং জাতীয়তাবাদ বলতে কি বোঝো, জাতীয়তাবাদে কিভাবে তোমাদের লিখতে হবে। তাহলে দেখো এই জাতীয়তাবাদ সম্পর্কে আমরা আরো অনেক কিছু জেনে গেলাম।
তাহলে একটা কোশ্চেন আমি তোমাদের এভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। এই কোশ্চেনটা দেখো, জাতীয়তাবাদ কি? যখন তোমাদের কোশ্চেন থাকবে জাতীয়তাবাদ কি, তখন তোমাকে এভাবে ভূমিকা লিখতে হবে, লিখে কোন কোন বিজ্ঞানীরা কি মনীষীরা কিভাবে সংজ্ঞা দিয়েছে, এই সংজ্ঞাগুলো আমাদের যে কয়েকটা মনীষী বিজ্ঞানীর যে অভিমত বক্তব্য করেছিল যে বিষয়, ওই বিষয়গুলো আমি তোমাদের যে আলোচনা করলাম এভাবে তোমরা দেবে। তারপরে কি চেয়েছে যে পরিশেষে প্রশ্নটা টেনে দিবে, এখানে তোমাদের 4 করে নাম্বার, 4-এর জন্য তোমরা এভাবে তোমরা আলোচনা করবে। ঠিক আছে, আজকে তোমাদের এই একটা কোশ্চেন আলোচনা করা, আজকে তোমাদের আজকে দুটো কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করবো তোমাদের মাঝে, জাতীয়তাবাদ কি, জাতীয়তাবাদের উপাদান। এখন দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্নটা দেখো, পরবর্তী প্রশ্ন কি চেয়েছে দেখো তো, জাতীয়তাবাদের উপাদানগুলো কি কি। এখন আমরা এই উপাদান নিয়ে আলোচনা করব। উপাদানগুলো কি কি, এই উপাদানগুলো এখন আমরা দেখব। জাতীয়তাবাদের উপাদানগুলো কি কি, এটা প্রশ্নটা এইভাবে তোমাদের থাকতে পারে, জাতীয়তাবাদের উপাদান সমূহের সংক্ষেপে আলোচনা করো। জাতীয়তাবাদের উপাদান বলতে কি বুঝছো, উপাদানগুলো কি কি, কয়টা উপাদান আছে। তাকে কিন্তু প্রশ্নটা কিন্তু একই প্রশ্ন, তোমাদের অনেক রকম প্রশ্ন তোমাকে করতে পারে, অনেকভাবে তোমাকে করতে পারে। তো সব ধরনগুলো তো তোমাকে জানতে হবে, কিভাবে কি কোশ্চেন গুলো করতে পারে, কে কিভাবে তোমাকে প্রশ্ন তোমাদের আসতে পারে। তো এই বিষয়গুলো তোমাকে সুন্দর করে ধারণা থাকতে হবে। এখন দেখো, আমি কিন্তু তোমাকে কিন্তু আগে বলেছি যে প্রথমে কিন্তু ভূমিকাটা সাজাতে হবে। তো মানুষ সমাজের যে একই কথা কিন্তু আমি বলছি যে তারা রাজনৈতিক যে, তারা কি তোমাদের, তারা আদিকাল থেকে একত্রে বসবাস করে আসছে, তারা দলবদ্ধভাবে বসবাস করে আসে। তাদের দেখা যায় বাহ্যিক চেহারা তাদেরকে এক, কিন্তু তাদেরকে অঞ্চল ভেদে কথাবার্তা, চালচলন, সমস্ত কিছু কিন্তু আলাদা। তো এই বিষয়গুলো তোমাদেরকে আমি বললাম, কথা বলেছি। তো এখন তোমাদের জানতে হবে কি, এখানে উপাদান যে, ওখানেও কিন্তু আমি জাতীয়তাবাদের ভূমিকাটা আলোচনা করি, এখানেও তোমাদের এভাবে তুমি আলোচনা করতে পারো। এবং জাতীয়তা উপাদানগুলো, তোমাদের উপাদান কয়টা, উপাদান আগে জানতে হবে। জাতীয়তাবাদের উপাদানগুলো আছে তোমাদের 3টা উপাদান আমি তোমাদের আজকে আলোচনা করবো। তার মধ্যে হচ্ছে বিভিন্ন দেশের জাতীয়তাবাদ 1 নম্বর, আর 2 নম্বরে হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ, আর 3 নম্বরে হচ্ছে জাতীয়তাবাদের উপাদান, জাতীয়তাবাদের উপাদান। এখন দেখো বিভিন্ন দেশের যে জাতীয়তাবাদ, যে এখানে আছে কি, বিভিন্ন দেশের জাতীয়তাবাদ কিভাবে, বিভিন্ন দেশের জাতীয়তাবাদ হয়েছিল, এই বিষয়গুলো আমরা আজকে দেখব। এখন দেখো বিভিন্ন যে উপাদানগুলো, দেখো উপাদান বিভিন্ন দেশের জাতীয়তাবাদ, এখানে বিভিন্ন দেশ বা বিভিন্ন দেশ বা ভৌগোলিক যে পণ্ডিতদের যে জাতীয়তাবাদ বিকাশ ঘটতে দেখা যায়, বিকাশ ঘটতে কিন্তু এখানে দেখা গিয়েছে। এখন দেখো 19-20 বা 30 দশকে তখন কি করেছে, দশকের হিটলারের নেতৃত্বে তখন এই জার্মানিদেরকে কি করেছে, চরম জাতীয়তাবাদের উত্থান ঘটেছিল। এখন দেখো তার এই নৃতাত্ত্বিক ও অভিজাতদেরকে এই ধারণা মূল ক্রিয়াশীল ছিল। আবার একই সময়
একই সময় ভারতে শুরু হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন। এই আন্দোলনের ব্যাপক জনসমর্থন লাভ করেছিল। ধর্মভিত্তিক যে দ্বিজাতি তত্ত্ব, তাত্ত্বিক ধর্মভিত্তিক যে দ্বিজাতি তাত্ত্বিক, তারপর দেখা যায় 1947 সালে যখন ভারতবর্ষের হিন্দু মুসলিমদের যে দুটি রাষ্ট্র ভাগ করা হয়েছিল, আজ তা পরিণত হয়েছে 3টি রাষ্ট্রে। আজকে কয়টা রাষ্ট্রে? 2টো রাষ্ট্রে ভাগ করা হয়েছিল, এখন তা আজকে পরিণত হয়েছে 3টি রাষ্ট্রে। এখন দেখো উভয় জাতির লোকেরা তখন কি করেছে, বসবাস করেছে প্রতিটি অঞ্চলে। তখন কি উভয় জাতির যে লোক বসবাস করেছে, তারা প্রত্যেকটা অঞ্চলে তারা কি করেছে, বসবাস করেছে। তারপর দেখো যে আমেরিকা বা যুক্তরাষ্ট্রে যারা বসবাস করেছে, মূলত তারা সবাই কি ছিলেন, যারা যুক্তরাষ্ট্রে আমেরিকায় বসবাস করেছে তারা সবাই কি ছিলেন, এশিয়া, ইউরোপ, তো আফ্রিকা, তখন দেখো এখানে যারা বসবাস করেছে তার মধ্যে কি ছিল, এশিয়া, ইউরোপ, আফ্রিকা অধিবাসীদের অধ্যস্ত পুরুষ। তো তারা কি করেছে, তারা আজ আমেরিকা জাতীয়তাবাদ প্রতিষ্ঠান করেছে বহু জাতির সমন্বয়। তারা কি করেছে, বহু জাতির সমন্বয়ে এই জাতীয়তাবাদ প্রতিষ্ঠান করেছে। এখন দেখো একই রাষ্ট্রের শাসনের যে অধীনে বসবাস তোমার দেখা যায় মার্কিন জাতীয়তাবাদ ভিত্তিক। তারপরে এখানে দেখো ব্রিটেনদের সাথে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ, ব্রিটেনদের সাথে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ হয়েছিল, এটা কত সালে বলতে পারবে? এটা হয়েছিল 1812 সালে। তাহলে দেখো এখানে যে ব্রিটেন ও স্বাধীনতা রাষ্ট্রের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল, এটা কিন্তু এখন দুটার মধ্যে যে যুদ্ধটা হয়েছিল এটা হচ্ছে তোমার 1812 সালে। তারপর দেখো ফরাসি সমন্বয় যে যে তখন তারা কি করেছে, এই রাষ্ট্রের স্বার্থে তখন তারা ঐক্যবদ্ধ হয়েছিল আমেরিকা জাতীয়তাবাদের পতাকা দোলন। এখন দেখো এভাবে কিন্তু আমরা বিভিন্ন দেশের জাতীয়তাবাদ এভাবে কিন্তু এভাবে কিন্তু আমরা আলোচনা করতে পারি। এখন দেখো 2 নম্বরের যে বিষয়টা, এখন দেখো দ্বিতীয় নম্বরের যে উপাদানটা, এই উপাদানটা এখন আমরা দেখবো। দ্বিতীয় নম্বরের উপাদানটা এখন আমরা তোমাদের মাঝে আলোচনা করব। সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ। 2 নম্বরের যে পয়েন্টটা, বাংলাদেশের জাতীয়তাবাদ। দেখো বাংলাদেশে তখন কি হয়েছিল, বাংলাদেশে যখন দ্বিজাতি তত্ত্ব ভিত্তিক লড়াই করে যারা পাকিস্তানের রাষ্ট্রে জন্ম দিয়েছিল, যারা দ্বিজাতি তত্ত্ব ভিত্তিক তারা কি করেছিল, পাকিস্তানের রাষ্ট্রে তখন তারা কি করেছিল, জন্ম দিয়েছিল। তার আবার 1952 সালে এই দ্বিজাতি তত্ত্বে ছুড়ে ফেলে দিয়ে তখন কি করলো তারা, 1952 সালে দ্বিজাতি তত্ত্ব ছুড়ে ফেলে দিয়ে রুখে দাঁড়িয়েছে মাতৃভাষা বাংলা। তখন তারা কি করলো, দ্বিজাতি তত্ত্বকে ছুড়ে ফেলে দিয়ে তখন তারা কিসে দাঁড়িয়ে গেল, মাতৃভাষাকে বাংলা করার জন্য। তখন এই 1952 সালে তারা কি করেছে, এই দ্বিজাতি তত্ত্বকে ছুড়ে দিয়ে তারা কি বাংলা ভাষাকে তারাকে দ্বারা করিয়েছিল এই মাতৃভাষাকে বাংলা করার জন্য। এখন দেখো এই পূর্ব বাংলা তখন কি করেছে, জনগণ এই মাতৃভাষা তখন এই বাংলার প্রতি তাদেরকে মমতা বোধের জন্য উদ্ধার করেছিল, মমত্ব বোধের জন্য তারা কি করলো, উদ্ধার করেছিল যা বাঙালি এই জাতীয়তাবাদ। তখন কি করলো, বাঙালিরা এই মাতৃভাষার জন্য রুখে দাঁড়ালো যে রাষ্ট্রভাষা কি করতে হবে, বাংলা করতে হবে। এবং এই মাতৃভূমির জন্য তারা কি করলো, তারা আপ্রাণ চেষ্টা করে গেল যে মাতৃভূমিকে কিভাবে তারা বাংলা ভাষাকে তারা ধরে রাখতে পারে, বাংলা ভাষার জন্য তারা কি করলো, সংগ্রাম করা শুরু করে দিল। তো এভাবে দেখা যায় যে বাংলা ভাষা জাতীয়তাবাদের
সম্পর্কে আমরা কিভাবে আমরা বলতে পারি। তো এখন এখানে যেহেতু আমাদের বলা হয়েছে যে জাতীয়তাবাদের উপাদানগুলো কয়টা। এখন উপাদানগুলো কয়টা, এখন উপাদান কিন্তু আমরা দুটা কিন্তু আমরা পেয়ে গেছি। আরেকটা উপাদান আমাদের আছে, সেটা হচ্ছে জাতীয়তাবাদের উপাদান। জাতীয়তাবাদের উপাদানগুলো কি, তাই না? এটা আমাদের মনে প্রশ্ন রাখতে পারি। এখন জাতীয়তাবাদের উপাদান নিয়ে এখন তোমাদের মাঝে আমি আলোচনা করব। দেখো, জাতীয়তাবাদের উপাদান, এখন এখানে জাতীয়তাবাদের উপাদান বহু বৈচিত্র্য, কিন্তু এখানে কোনো জনগোষ্ঠীর মধ্যে ঐক্যবদ্ধ সৃষ্টি হতে পারে, যেমন ভাষা, ধর্ম, নৃতাত্ত্বিক বরণ, একই ভূখণ্ডে বসবাস প্রভৃতি যে কোনো একটি বা একাধিক কারণ, যে কোনো একটি বা একাধিক কারণ। তো এই কারণে একই ঐক্যবদ্ধ তাকে কি করেছে, ঐক্যবদ্ধ জাতিকে পরিণত করতে তখন তারা কি হয়েছে, সক্ষম হয়েছে। জাতিকে পরিণত করতে তারা কি হলো, সক্ষম হলো। এখন দেখো, এই ঐক্য একই সুদৃঢ় মানসিক ও আমরা জাতীয়তাবাদের এই উপাদান বলে অভিহিত করি, এবং ভাষা সাংস্কৃতিক হলেও বাঙালি জাতীয়তাবাদের উপাদান। তাহলে এই জিনিসগুলো হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের উপাদান। তাহলে এই জাতীয়তাবাদের উপাদান নিয়ে আমরা এভাবে আলোচনা করতে পারি। তাহলে দেখো, এই জাতীয়তাবাদ সম্পর্কে যে প্রশ্নগুলো তোমাদের থাকবে, এই প্রশ্নগুলো সম্পর্কে কিন্তু আমাদের কিন্তু মোটামুটি কিন্তু বোঝা কিন্তু পেয়ে গেল, তাই না? এখন আরেকটা বিষয় তোমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 6 দফা, যা তোমাদের কিন্তু আমি এর আগে কিন্তু বলেছি যে তোমাদের কিন্তু এই 6ষ্ঠ অধ্যায় থেকে দেখো, তোমাদের পড়াতে পড়াতে কিন্তু আমার মুখস্থ হয়ে গেছে। এখন তোমাদের কতটুকু মুখস্থ হয়েছে সেটা কিন্তু জানার বিষয়। এর আগে দেখো, আমি তোমাদের রচনামূলক প্রশ্ন এই জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করলাম, 6 দফা নিয়েও আলোচনা করেছি, যা ওই একই জিনিসই আবার তোমাদের সংক্ষিপ্ত আকার নিয়ে আলোচনা করতে হচ্ছে। কারণ একই বিষয়ে আমি আবার কিন্তু আবার পূর্ণ আলোচনা তোমাদের মাঝে আমি করছি, আবার পূর্ণ আলোচনা করছি। তাহলে যে জিনিসটা শেষ হয়ে গেছে ওটাই কিন্তু আমি আবার আলোচনা করছি, কিন্তু এখনো কিন্তু আবার সুযোগ আছে যে তোমরা যারা যারা ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু এখনো কিন্তু আবার জয়েন করে আবার তোমরা এই জিনিসগুলো থেকে ধারণা নিতে পারো। এখন দেখো, যে বিষয়টা আমি তোমাদের মাঝে আলোচনা করলাম, এ দেখো জাতীয়তাবাদ উপাদান নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন দেশের জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করলাম, তারপর কি বাংলাদেশে জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ, এই 3টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আর যেটা এখন পরিশেষে যে প্রশ্নটা সংক্ষিপ্ত আকারে, আমি তোমাদের সংক্ষিপ্ত আকারে যে প্রশ্নটা আজকে ধারণা দেব, যা 6ষ্ঠ অধ্যায় তোমাদের পূর্ণ আলোচনার মধ্যে শেষ হয়ে যাবে। 6ষ্ঠ অধ্যায় শেষ হয়ে তারপর পরবর্তীতে আমরা অন্য অধ্যায় চলে যাবো। দেখো, জাস্ট তোমাদের আরেকটা প্রশ্নের উপর তোমাদের একটু ধারণা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 6 দফা। 6 দফা আন্দোলন কি, 6 দফা আন্দোলন বলতে কি বুঝো, 6 দফা আন্দোলনের বৈশিষ্ট্যগুলো কি কি, তো এই জিনিসগুলো আমি তোমাদের আবার আলোচনা করছি। দেখো, 6 দফাটা কি। এখন এই 6 দফা এই 1947 সালে যে পাকিস্তানের সৃষ্টির পর থেকে যে পূর্ব পাকিস্তানের বিভিন্ন বৈষম্য শিকার হয়েছিল, তার লাহোর প্রস্তাব অনুযায়ী তখন স্বায়ত্ত শাসনের দাবি উত্থাপিত হয়েছিল। তখন দেখো, এই পশ্চিম পাকিস্তানে নির্ভুল কেন্দ্রিক যে শাসন, শাসন পথের মতে পূর্ব বাংলার উপরে তখন কি করেছে, চেপে বসে। অর্থনৈতিক দিক থেকে পূর্ব ও পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের মধ্যে সীমাহীন পার্থক্য দেখা যায়। তখন এই পরিপ্রেক্ষিতে যে বাঙালি জাতীয়তাবাদ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালে এই 6 ফেব্রুয়ারি তার ঐতিহাসিক এই 6 দফা দাবি উত্থাপন করেন। তারপর দেখো, এই 6 দফা আন্দোলনটা কি।
তাহলে দেখো এই লাহোর প্রস্তাব ভিত্তিক তখন কি করেছে পাকিস্তানের রাষ্ট্রের সৃষ্টির পর প্রাদেশিক স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠিত হয়েছে 1947 সালে। পাকিস্তানের সৃষ্টির পর থেকে তখন পুরো বাংলা জনগণের উপরে শুরু হয় পশ্চিম পাকিস্তানের শোষণ ও নির্যাতন। তখন দেখো এই পূর্ব পাকিস্তানে তখন কি করেছে, ধীরে ধীরে পশ্চিম পাকিস্তানের যে শিল্পপতি ব্যবসায়ীদের জন্য কাঁচামাল তখন কি করেছে যোগানদাতা একটি কলোনির বা ঔপনিবেশিক পরিণত হয়। তখন যে গুটির কয়েক শিল্প কারখানা পূর্ব পাকিস্তানে প্রতিষ্ঠিত হয়েছে তার অধিকাংশ মালিক ছিলেন কি পশ্চিম পাকিস্তানের শিল্পপতি। তখন দেখো এই সময় শিল্প কারখানা থেকে তারা কি করেছে লগ্নাংশ তারা পশ্চিম পাকিস্তানে পাচার করবে। ফলে তখন কি করলো, খুব দ্রুত পূর্ব পাকিস্তান অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়তে থাকে, অর্থনৈতিক দিক থেকে তখন কি হলো পিছিয়ে পড়তে থাকে। তখন বাঙালিদের মনে তখন কি মুক্তি পাওয়ার জন্য 1966 সালে তখন কি করলো তারা 1966 সাল থেকে 1967 সালে তখন 5-6 ফেব্রুয়ারি তখন এই লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোকে সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ইচ্ছাকে কর্মসূচি তখন কি করেছে পেশ করেছে। তখন দেখো এরপরে তিনি তা দেশবাসীর সামনে তুলে ধরে ও জনমতকে সৃষ্টির চেষ্টা করে। তখন এই কর্মসূচি তিনি পুরো পাকিস্তানের বাঁচার দাবি বলে অভিহিত করেন। ফলে তখন এই 6 দফা কর্মসূচি এই জনপ্রিয়তা এভাবে লাভ করেছে। তাহলে দেখো তখন দেখো পরিশেষে তখন আমরা বলতে পারি এভাবে যে 6 দফা প্রবক্তা শেখ মুজিবুর রহমান এই 6 দফা সম্পর্কে বলেছিলেন যে 6 দফা ছাড়া জাতি হিসেবে টিকে থাকার জন্য কোন রূপের বিকল্প ছিল না বাঙালিদের। তখন কি করতে হবে, এই বাঙালিদের এই জাতির দুঃখ এবং স্বপ্নকে 6 দফাকে আখ্যায়িত ও বাস্তবায়িত রূপ নিয়েছে। তাই এই রাজনৈতিক ইতিহাসে এই 6 দফা গুরুত্ব কিন্তু ছিল অপরিসীম। তাহলে 6 দফা আমরা কিন্তু এভাবে তোমাদের মাঝে এভাবে তোমরা কিন্তু বলতে পারো। তো আমি তোমাদের মাঝে এভাবেই আলোচনা করলাম। এখন দেখো 6 দফার বৈশিষ্ট্য। 6 দফার বৈশিষ্ট্য তোমরা কিছু কিছু বৈশিষ্ট্য আছে, কয়টা বৈশিষ্ট্য আছে। যেমন বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বরে আছে তোমাদের শাসনতান্ত্রিক কাঠামো রাষ্ট্র প্রকৃতি। তোমরা লিখে দিতে পারো শাসনতান্ত্রিক রাষ্ট্র কাঠামো শাসনতান্ত্রিক ও রাষ্ট্র কাঠামো প্রকৃতি। 2 নম্বরে আছে ফেডারেল কেন্দ্রীয় সরকার ক্ষমতা। এখন দেখো শাসনতান্ত্রিক রাষ্ট্র কমিটি কিভাবে গঠন করা হয়েছিল। 1941 সালে লাহোর প্রস্তাব ভিত্তিকে পাকিস্তানে কি করেছে একটি প্রকৃতি যুক্তরাষ্ট্র ও শাসন ব্যবস্থা প্রয়োজন এবং প্রাপ্তবয়সে ভোটের নির্ধারণ। তারপর কি করেছে কেন্দ্রীয় প্রাদেশিক আইনসভাগুলো হবে কি সার্বভৌমত্ব। এখন দেখো 2 নম্বরে যেটা বলা হয়েছে ফেডারেল কেন্দ্রিক সরকার ক্ষমতা। ফেডারেল কেন্দ্রিক সরকার ক্ষমতা। এখন কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে 2টি বিষয়, যেমন প্রতিরক্ষা বা পররাষ্ট্র সম্পর্কে বৈশিষ্ট্য সমস্ত বিষয় সেট সমূহ হাতে থাকবে। এখন দেখো 3 নম্বরে যে বৈশিষ্ট্য কথা বলা হয়েছিল মুদ্রা অর্থ সংক্রান্ত ক্ষমতা। মুদ্রা অর্থ সংক্রান্ত ক্ষমতা বিষয় বলা হয়েছিল। এখন দেখো সারা দেশের অবাধে বিনিয়োগযোগ্য 2 ধরনের মুদ্রা না হলেও বিশেষ শর্ত একই ধরনের মুদ্রা চালু থাকবে। কি করেছে একই ধরনের মুদ্রা কিন্তু চালু রাখতে হবে। তারপর দেখো 4 নম্বরে যে কথা বলা হয়েছে রাজস্ব কর ও শুল্ক সমন্বয় ক্ষমতা। এখন এই আঞ্চলিক সরকার সকল প্রকার কর ধার্য করবে এবং প্রাদেশিক সরকারকে কেন্দ্রীয় একটি নির্দিষ্ট রাজস্ব। তো তারপর দেখো আরেকটা বৈশিষ্ট্য কথা আমি তোমাকে বলতে পারি এভাবে যে বৈদেশিক বাণিজ্য বিষয় ক্ষমতা। যে অঙ্গরাজ্যগুলোকে নিজ অর্জিত যে বৈদেশিক মুদ্রা মালিক হবে তার নির্ধারিত অংশ থাকবে কেন্দ্রের থেকে। তাহলে 6 নম্বরে বৈশিষ্ট্য আমি একটা বৈশিষ্ট্য তোমাদের বলবো। 6 নম্বরে তোমরা লিখে নাও সবাই। আঞ্চলিক সেনাবাহিনী গঠন ক্ষমতা। আঞ্চলিক সেনাবাহিনীর গঠন ও ক্ষমতা। দেখো প্রতিরক্ষা পূর্ব বাংলাকে স্বাবলম্বী করার জন্য তারা কি করবে আধা সামরিক
ও রাষ্ট্রবাহিনী গঠন, অস্ত্র কারখানা স্থাপন এবং কেন্দ্রীয় নৌবাহিনী সদর দপ্তর পূর্ব বাংলা স্থাপন করতে হবে। তাহলে এই 6টা বৈশিষ্ট্য আমি তোমাদের মাঝে আজকে আলোচনা করলাম। এই 6 দফার বৈশিষ্ট্যগুলো তোমাদের এভাবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে হবে পারে। তো তারপরে তোমাদের শেষে যে বিষয়টা জানতে পারো, শেষের যে প্রসঙ্গটা তোমাদের জানতে পারো, এটা হচ্ছে এইভাবে তোমরা জানতে পারো যে আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমান এই পূর্ব পাকিস্তানকে স্বাধিকার ও স্বায়ত্তশাসনের দাবি সাবলিত ঐতিহাসিক ও 6 দফা দাবিকে প্রেরণ করে। লাহোরে এই 6 দফা দাবি উত্থাপনে ব্যর্থ হয়ে শেখ মুজিবুর রহমান এক সাংবাদিক ও সম্মেলন ও 6 দফা এই ঘোষণা করেন যে দেশে ফিরে আসেন। 21শে ফেব্রুয়ারি আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি আনুষ্ঠানিকভাবে এই 6 দফা উত্থাপিত হয়ে সঙ্গে সঙ্গে তা গৃহীত হয় এবং রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটেও এই 6 দফা দাবি ছিলেন একটি যৌক্তিক দাবি। তাহলে এটা কি 6 দফাতে যৌক্তিক দাবি ছিলেন। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা এভাবে আলোচনা করতে পারি। দেখো, এই 6 দফা সম্পর্কে আমি তোমাদের এই জিনিসগুলা এভাবে আমি তোমাদের আলোচনা করলাম। তো তোমরা এই 6ষ্ঠ অধ্যায়ে তোমাদের এই কয়েকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি কিন্তু আজকে তোমাদের মাঝে আলোচনা করলাম। এখন তোমাদের এখানে যে বিষয়গুলো হয়ে গেছে সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন। আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি, এক কথা উত্তরও তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি, আর 3 নম্বরে যে প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন সেই বিষয়গুলো তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করলাম। যাই হোক, তোমাদের মাঝে অনার্সে যারা আছো মেয়েরা, তোমাদের কিন্তু অলরেডি অনেকগুলো ক্লাস হয়ে গেছে, অনেকগুলো ক্লাস আমি নিয়ে ফেলেছি, অনেক বিষয়ই তোমাদের কিন্তু ধারণা দিয়ে দিয়েছি। এখন কিন্তু নতুন করে কোনো কিছু নতুন করে ধারণা দিতে হবে না, সব কিন্তু পুরাতন ধারণা। এখন তোমাদের এইটুকুই যে তোমরা এই বিষয়গুলা আর একটু মনোযোগ দিয়ে তোমরা সবাই অনুধাবন করবে যে তোমাদের পরবর্তী যেন সমস্যা না হয়। এবং দেখো, আজকে তোমাদের যদি কলেজ খোলা থাকতো তাহলে কিন্তু এখন কিন্তু পরীক্ষাটা কিন্তু হয়ে যেত। সেই প্রিপারেশন নিয়ে তোমরা বাসায় বসে বসে নিজেরাই বোর্ডের টেস্টগুলো, তোমরা বোর্ডের প্রশ্নগুলো সলিউশন করে নিজেরাই বাসায় বসে বসে পরীক্ষাগুলো দিয়ে নিজেকে একটু যাচাই করে দেখো। তারপরে দেখো, আজকে কিন্তু ক্লাস তোমাদেরকে অনেকগুলোই কিন্তু করা হয়েছে, তোমাদের কিন্তু কোর্স শেষ করে দেওয়া হয়েছে। তারপরেও আমি আবার তোমাদের সুবিধার জন্য আবার তোমাদের আমি পূর্ণ আলোচনা করছি। এই পূর্ণ আলোচনা ক্লাসগুলো তোমরা কেউ বাদ দিও না, সবাই এই আলোচনাগুলো তোমরা সবাই অ্যাটেন্ড করো, যে আবার তোমরা আবার সুযোগ পাচ্ছ, যে নতুন করে আবার তোমাদের জন্য সুবর্ণ একটা সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে, যে তোমরা যেন আবার ক্লাসগুলো করতে পারো, দেখতে পারো। এই জন্য তোমাদের এইটা তোমাদের আবার করা হয়েছে, যে তোমরা আবার ক্লাসগুলো রিপিট তোমরা দেখো এবং ক্লাসগুলো করো, যার যেখানে গ্যাপ আছে সেখানে দেখে তোমরা গ্যাপটা ফিল আপ করে ফেলো, পূর্ণ করে ফেলো, যেন তোমাদের কোনো সমস্যা পরবর্তীতে যেন কোনো সমস্যা যেন না হয়। তো যাই হোক, আজকে আমি আর কোনো কোশ্চেন আগে যাচ্ছি না, আজকে তোমাদের যেটুকু আলোচনা করলাম এইটুকু তোমরা বাসায় পড়ে আসবে, এটুকু তোমরা বাসায় দেখে আসবে। এবং পরবর্তীতে আমি তোমাদের কোন বিষয়ে আমি আলোচনা করব তোমরা বুঝতে পারছো, পরবর্তীতে আমি তোমাদের ক্লাসগুলো আবার আলোচনা করব। তো তোমরা সবাই বোর্ডের বাসায় বসে বসে তোমাদের একটা বাড়ির কাজ হচ্ছে, বোর্ডের প্রশ্নগুলো সবাই সলিউশন করে ফেলবে। এবং অলরেডি আমি তোমাদের বোর্ডে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এসেছে তার মধ্যে কিন্তু আমি আলোচনা করে ফেলেছি। এখন তোমরা এই বিষয়গুলো ভালো করে বাসায় বসে বসে করে ফেলবে। আজকে আমি তোমাদের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। তো পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রিত। আজকে তোমাকে এই পর্যন্তই ক্লাস আজকে
শেষ করে দিলাম। পরবর্তী ক্লাসে তোমরা আবার জয়েন করবে। আজকে যারা জয়েন করেছিল তাদের অনেক ধন্যবাদ, আর যারা জয়েন করনি পরবর্তী ক্লাসে জয়েন করবে। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।